আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। তো তোমরা যারা এসএসসি 2025 ব্যাচের আছো, তো গতকালকে তোমাদের যে বোর্ড পরীক্ষার অফিসিয়াল রুটিন দেওয়া হয়েছে আর কি, ওই রুটিন অনুযায়ী তোমাদের কিছু করণীয় বা পরবর্তী যে তোমার কার্যক্রম কী হতে পারে সেই অনুযায়ী আমরা আজকে ছোট একটি ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো যারা আমাদের সাজেশন গ্রুপে বা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি আছো তারা তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেই, বা পাশাপাশি যারা আছো সবাই ভিডিওটা দেখলে অবশ্যই তোমার ক্ষেত্রে অনেক উপকার আসবে আর কি বলা যায়। সেই ক্ষেত্রে আমাদের যে এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা মানে একেবারেই নতুন, তো আশা করি তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে ভাইদের পাশে থাকবে, ঠিক আছে? এই আর কি। তো আমরা যদি প্রথমে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করাই, সেটা হচ্ছে গতকালকে যে আমাদের রুটিনটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু জিনিস আমাদের আগে থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। দেখবা যে এখন থেকে সময়টা খুব দ্রুতই চলে যাবে, কারণ আমরা জানি কি রমজান মাস পরেই তোমার মানে আমাদের যে সাওমের পরে হচ্ছে কি ঈদের পরে তোমার পরীক্ষা। তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে অনেক কিছুর ব্যাপারে। তো আমরা প্রথমে কি জানবো যে বোর্ড এক্সাম রুটিন যেটা আছে এটা আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে? এটা ব্যাখ্যা করব। সাথে সাথে হচ্ছে কি তোমরা জানবো হচ্ছে সৃজনশীলের সর্বোচ্চ নম্বর পাওয়ার কৌশল, মানে কিভাবে লিখলে তোমার বা কীভাবে মানে কোন ধরনভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পাওয়া যায় বা কতটুকু করে লিখতে হবে সব কিছু বুঝতে পারবো আর কি। আর এখানে যে এমসিকিউ সর্বোচ্চ কমন পাওয়ার কৌশল, এমসিকিউতে কিন্তু দেখবা যে তোমাদের যে বিষয়ে 30 মার্ক অনেকে 30-এ 30 পায়, ঠিক আছে? অবশ্যই সে পায়, তার নিজস্ব অনেকটা কৌশল আছে, সেই কৌশলগুলো সবগুলো এক্সপ্লেন করে দেবো। তো এখানে দেখা যায় পড়া গোছানোর কৌশল, মানে তুমি এই সময়ের মধ্যে কীভাবে পড়াগুলা গুছাবে আর কি। তো দেখো বোর্ড পরীক্ষার ধারণা, মানে বোর্ড পরীক্ষা আসলে কী বা কী কী জিনিস মানে পরিচালিত হয় বা তোমার যে যে কন্ডিশন আছে সবগুলোই আমি ব্যাখ্যা করে দেবো আর কি। তারপর হচ্ছে সকল বিষয়ের জিপিএ পাসের কৌশল, মানে অনেকে আছো যারা কি আমরা যে সচরাচর গোল্ডেন যেই কথাটা বলে থাকি, আদৌ কিন্তু গোল্ডেন সম্পর্কে মানে গোল্ডেন কোনো শব্দই নাই মানে জিপিএ এর ক্ষেত্রে আর কি, পয়েন্টের ক্ষেত্রে। তো এবার এক্ষেত্রে আমরা জিপিএ পাস যেটা বলি আর কি, তো সব বিষয়ে যেটা পায় সেটাকে আমরা গোল্ডেন বলে থাকি আর কি। আচ্ছা যাই হোক, সবাই যেটা বলে আমরাও সেটাই বলে থাকি। তো এই ক্ষেত্রে বলে দেবো যে কীভাবে ইনশাল্লাহ পাওয়া যায় আর কি সকল বিষয়ে জিপিএ পাস। আর দেখো সহজে পাস করার কৌশল, অনেকে আছে কি মানে অনেকে সবগুলাই প্লাস পায় না কেন তার একটা আফসোস থাকে, এবং অনেকে কী করে জিপিএ মানে জিপিএ যেমনই হোক না কেন সে পাস করতে পারে না, সেটা হচ্ছে তার ব্যর্থতা, ঠিক আছে? ওইটা হচ্ছে তার মানে কৌশল যে আমি কীভাবে পাস করব সেটা হচ্ছে তার লক্ষ্য। এই ক্ষেত্রে আমরা তোমাদের প্রথম যদি আমরা রুটিনটা যদি এক্সপ্লেন করে দেখাই, আমরা যদি বোর্ড পরীক্ষার রুটিন এক্সপ্লেন করে দেখাই, আমি আচ্ছা এই যে আমরা যদি প্রথম আমরা এটা একটা মানে ফেসবুক থেকে একজনের থেকে পেজ থেকে এটা নেওয়া হয়েছে আর কি, আবার কেউ পাইব না যে অন্যজনেরটা আমরা কেন ব্যবহার করতেছি, এটা তোমাদের সবার উপকারের ক্ষেত্রে, যেহেতু এখানে বন্ধের দিনগুলো উল্লেখ আছে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেছি। তো দেখো, তো তোমাদের যে পরীক্ষাটা শুরু হবে সর্বপ্রথম সেটা হচ্ছে 10ই এপ্রিল, ঠিক আছে? সেটা কী বার? বৃহস্পতিবার। সেক্ষেত্রে বাংলা প্রথম। তো বাংলা প্রথম পত্র যখন তোমার পরীক্ষাটা হবে অবশ্যই সেই পরীক্ষার তোমার কমপক্ষে কয়দিন, 3 দিন আগে তুমি বাংলা প্রথম পত্র পড়া শুরু করবা। তো বাংলা 3 দিন আগে কেন বলছি, দেখো প্রথম দিন পরীক্ষা তুমি অনেকটা নার্ভাস থাকবা, তুমি দেখবা যে শেষ পর্যন্ত গিয়ে অনেকে দেখা যায় কি তার যে পড়াশোনার যে ক্ষিপ্রতা সেটা ধরে রাখতে পারে না আর অনেক সময় মানে ভয় কাজ করে। সেক্ষেত্রে আমি বলি বাংলা প্রথমের ক্ষেত্রে কিন্তু তোমার অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার কবিতা, একটা হচ্ছে কবিতা, আর একটা হচ্ছে তোমার কি যে উপন্যাস আর কি, যেটা গদ্য আমরা যেটা বলি, আর একটা হচ্ছে সহপাঠ। তো সহপাঠ, আচ্ছা সহপাঠ। তো এই কবিতা গদ্য সহপাঠ 3টা অংশ তোমার কিন্তু বাধ্যতামূলক, এই 3টা অংশ থেকেই তোমাকে কী করতে হবে, উত্তর করতে হবে। সহপাঠ হচ্ছে একটা নাটক, একটা উপন্যাস, অনেক সময় দেখা যায় কি সেট আলাদাও দিয়ে থাকে এক্ষেত্রে। যাই হোক, তো তোমাদের ক্ষেত্রে এখানে যদি 7টা সিকিউ দিতে হয় তোমাকে অবশ্যই সবগুলোতে দিতে হবে। তো তুমি যদি শুধু কবিতা আর গদ্য পড়ে যাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। অবশ্যই ভালো রেজাল্ট, এবং দেখা যাচ্ছে কি যারা 90+ পায় বাংলাতে বা 85+ পায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সহপাঠে অনেক গুরুত্ব দিতে হয়, ঠিক আছে? এক সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হয়। তো 3 দিন আগে বলতে একদিন তুমি কবিতা পড়লা, কবিতার এমসিকিউগুলো পড়লা, সিকিউগুলো পড়লা এবং বইটা পড়লা, এবং গদ্যটা কী করবা, গদ্যটা একদিনে পড়লা এবং সিকিউ পড়লা এবং যে বইটা আছে তোমার ওইটা পড়লা। আরেকদিন হচ্ছে সহপাঠ সহ পুরো বইটা একটা যেন রিভাইজ দিতে পারো আর কি। বলা যায় কি তোমার মানে যখন তুমি পড়বা সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ফোকাসে রাখতে হবে যে আমি মেইন বইটা যখন পড়ি তখন দাগায় দাগায় পড়বো। তাহলে তুমি একদিনের মধ্যেই তুমি পুরো সহপাঠ পদ্য গদ্য সব তুমি কী করতে পারবা, রিভাইজ দিতে পারবা। তাহলে অবশ্যই তুমি মানে রিভাইজ দিতে পারলে তো ভালো রেজাল্ট করতে পারবা। পাশাপাশি তুমি ক খ গুলো পড়ে যেতে পারলা,
মানে তোমার আরও এক্সট্রা মানে কনফিডেন্স তৈরি হলো আর কি। এই ক্ষেত্রে তোমাকে যদি এমসিকিউতে 30-এ 30 প্লাস পেতে হয়, ধরো তুমি 30-এ 30 প্লাস পাওয়ার একটা টার্গেট আছে তোমার, সেই ক্ষেত্রে অবশ্যই আমি যা বলছি গদ্য পদ্য এবং যে আছে তোমার সহপাঠ, এই তিনটাকে সমান গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং মাস্ট বি তোমাকে অবশ্যই যে মেইন বইটা আছে, মেইন বই বলতে যেটা বোর্ড কর্তৃক বই আর কি, সেই বইটা অবশ্যই মনোযোগ সহকারে বুঝে শুনে পড়াশোনা করতে হবে এবং মার্কিং করে পড়তে হবে। তাহলে তুমি খুব সহজে 30 মিনিটে 30টা উত্তর মানে সঠিক আনসার করে আসতে পারবে আর কি, যাকে বলা যায়। কারণ বোর্ড পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন তোমার বইয়ের বাইরে আসে না, ঠিক আছে, মানে বোর্ড বই যেটা আছে ওইটার বাইরে একটা প্রশ্ন আসে না। সেই ক্ষেত্রে তোমার কনফিডেন্স লেভেল আরও হাই করার জন্য তুমি কী করবা, প্র্যাকটিসের জন্য বিগত যে 5 থেকে 7 বছরের যে কোশ্চেন সকল বোর্ডের এইগুলা পড়বা। মানে সবচেয়ে বেশি সরাসরি কমন আসে হচ্ছে মেন বই থেকে। এবং পরবর্তীতে দেখা যায় যে কি বিভিন্ন স্কুলের পরীক্ষায় তোমরা দিয়ে অভ্যস্ত হয়ে থাকার কারণে যখন সরাসরি আসে তোমাদের মন অনেক ভালো লাগে বা কনফিডেন্স বেড়ে যায়। সেক্ষেত্রে তোমরা 5 থেকে 7 বছর সকল বোর্ড প্রশ্ন সমাধান করবা, ঠিক আছে। এই হচ্ছে বাংলার আলাপচারিতা। এছাড়াও যদি তুমি বলতে চাই সেটা হচ্ছে তোমার কি, তুমি যখন পরীক্ষা দিবা ধরো 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে তোমার সিকিউ সময় দিল, ঠিক আছে, আমি ধরে নিলাম আর কি জিনিসটা, বা এতটুকু হতেই পারে তোমাদের সময়। তো আর 30 মিনিট হচ্ছে এমসিকিউ, মানে সকল বিষয় ধর 30 মিনিট না, এই জন্য মানে 25টা এমসিকিউ থাকে, তো এই জন্য আর তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাই নাই। তো 7টা সিকিউ দিতে হবে, অবশ্যই তুমি ভাগ করে নিবা কি, এখানে 7টা এমনভাবে ভাগ করবা যে 10 মিনিট বা 15 মিনিট তোমার হাতে থাকে, মানে এই সময়টা হাতে রাখা সেটা বাকি সময়টাকে এটা দিয়ে ভাগ দিবা, মানে 7 দিয়া। তো যত মিনিট হয় ঠিক তত মিনিট প্রতিটা সৃজনশীল লেখার চেষ্টা করবা। যদিও আমি এখন তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তুমি বোর্ড পরীক্ষার সময় কখনোই প্রথম সৃজনশীলটা বা দ্বিতীয় সৃজনশীলটা নির্দিষ্ট সময় শেষ করতে পারবা না। যেটা হচ্ছে কি, মানে হয়তো কেউ 2-1 জন ব্যতিক্রম পারতেই পারো, আমি নিজেও পারি নাই, মানে সময়ের মতো মানে শেষে একটু লেখাগুলো একটু তোমার কি হয়, মানে অন্য টাইপের হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে সবগুলো শেষ করে আসছে আর কি, এরকম বলা যায়। তো মোটামুটি মার্কসও আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো এই জন্য আমি তোমাদেরকে বলি যে সময়টা অবশ্যই খেয়াল রাখবা। আর এমসিকিউ দেওয়ার সময় তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মানে ফিল আপ করবা, তোমার রোল রেজিস্ট্রেশন ফিল আপ করবা, এগুলো সবগুলো তোমার আলাদাভাবে ম্যান্ডেটরি শেষে আমি পরামর্শ দেখা দিব যে কীভাবে পরীক্ষা দিতে হবে। আর এখানে তুমি যে বাংলা প্রথম তো বললাম যে ক খ সব কমন আসবে, তোমার কি বেশিরভাগই কমন আসবে হচ্ছে বিগত 5 থেকে 7 বছরের যে প্রশ্ন আছে, মানে বিগত বোর্ড প্রশ্ন ওইটা থেকে কমন আসবে ক খ সবচেয়ে বেশি, ঠিক আছে, মানে সরাসরি কমন আসবে। আর এর আগে কিন্তু তোমাকে এমসিকিউ 30-এ 30 পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, মেইন বইটা পড়তে হবে। মেইন বই হচ্ছে মেইন। আচ্ছা, মেইন বই যখন তুমি পড়বা, মানে তোমার বাংলা প্রথম শেষ, তো বাংলা তুমি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, বাংলা কিন্তু 2টা বিষয়ে ফলাফল হয়, ঠিক আছে। ধরো কি 2টা বিষয় যদি 200 হয় তাহলে 2টা 100-100 কইরা। ধরো তুমি কি একটার মধ্যে কত পাইলা, 90 পাইলা, আর একটা 70 পাইলা, তাও কিন্তু তুমি কত পাইবা, এ প্লাস পাওয়া, মানে কত হচ্ছে 180, 160 হচ্ছে তো 90, মানে 70 আর 90 হচ্ছে 160 হচ্ছে, তাও এ প্লাস পাবা, বা 159 পাইলেও তুমি কী পাবা, এ প্লাস পাবা। তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে আমি বাংলা প্রথমের ক্ষেত্রে আমি প্রত্যেক বিষয়ের মানে পত্রের ক্ষেত্রে আমি জিপিএ পাস তোলার লক্ষ্য রাখবো। তারপর ধরো তোমার কয়দিন, এখানে দেখো যে 13 তারিখ মানে হচ্ছে বাংলা দ্বিতীয়ের আগে 2 দিন গ্যাপ। একটা জিনিস কি জানো, মানে আমাদের যে ভোট কর্তারা প্রশ্ন করে, তো এখানে কিন্তু অনেক কিছু তারা করে, দেখা যাচ্ছে কি সরাসরি বোর্ড প্রশ্ন অনেকগুলো তুলে দেয়, বা মেইন বই সবচেয়ে বোর্ড প্রশ্ন মানে হচ্ছে মেইন বই ফোকাস, ঠিক আছে, অন্য কিছু পড়ো না পড়ো, মেইন বই তোমাকে ধারণা রাখতে হবে এবং বিগত বোর্ড ধারণা রাখতেও পারবে। তুমি যদি বিগত বোর্ড মানে গাইড থেকে পড়ো তাহলে তোমার টেস্ট পেপার পড়ার মানে খুব যে আহামরি দরকার, অনেক ছাত্র কী করে যে এর কোনো বোর্ডও শেষ হয় নাই, মেইন বইও পড়া হয় না, এর টেস্ট পেপারও কিনে, ঠিক আছে, পরে সবগুলো এলোমেলো করে মানে খুব খারাপ একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চায়। আমি বলবো এটা না, তুমি যদি 5 থেকে 7 বছর বিগত বোর্ড প্রশ্ন পড়তে পারো, প্লাস যদি আমি যা বলতেছি তা যদি মনোযোগ সহকারে শেষ করতে পারো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ আমি তো মোটামুটি আমি নিজে পরীক্ষা দিয়েছি, তারপর আমার পরে আরও 4-5টা ব্যাচ গেলো আর কি, আমার মানে যেখানে আমি পড়াই আর কি সে বলা যায়। তো সবাই ভালো করছে মূলত এই মানে জিনিসগুলো লক্ষ্য করে। ধরেন 2 দিন বন্ধ, 2 দিনের ক্ষেত্রে তুমি কি করতে পারো, দেখো বাংলা যে রচনা অনেকে কী করে সব মুখস্থ করে, তুমি যদি রচনা, প্রতিবেদন, তারপর আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ রচনা, এগুলো যদি তুমি সারাংশ সারমর্ম এগুলো যদি তুমি মুখস্থ করতে যাও, মানে কয়টা মুখস্থ করতে পারবা, কোনো কিছু মুখস্থ করতে পারবে না। আর সবচেয়ে সহজ হচ্ছে কি তোমাকে সারাংশ সারমর্ম যেটা আছে না, অনেকে মুখস্থ করে, দেখবা যে একটা খুব কমন আসে আর একটা একটু ঘুরাই ফিরাই দেয় আর কি বলা যায়, অনেক সময় 2টাই কমন আসে। তো ভালো করে লক্ষ্য করলে দেখবা যে এই যে 5 লাইন বা 8 লাইন 10 লাইন দেওয়া থাকে কবিতার, বা 2-3 লাইন দেওয়া থাকে একটা প্যাসেজের,
জিনিসটা পড়লে ভালো করে, তুমি যদি আগে কখনো পড়ে থাকো তাইলে কিন্তু তুমি লিখতে পারো, ঠিক আছে। আর যেহেতু মানে 5 থেকে 6 লাইন লিখলে তোমার 10 মার্ক, মানে 10 মার্ক অবশ্যই। এই 5 থেকে 6 লাইন হচ্ছে তোমার কি খুবই স্ট্যান্ডার্ড হতে হবে। স্ট্যান্ডার্ড হইলে অবশ্যই তোমাকে কমপক্ষে না দিলে কত দিবে, 8 দিবে। তোমাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর মুখস্থর ক্ষেত্রে কখনোই মুখস্থ করবে না, আমি বলে দিই। সেক্ষেত্রে তুমি রচনার 3টা মানে একাধিক আসে, তো তোমার লক্ষ্য হয়েছে তোমার যেটা তুমি পরিপূর্ণভাবে পারো, একটা রচনা কমন আসলে তোমার যথেষ্ট, ঠিক আছে। এই জন্য তুমি যে তোমার মেন বইটা আছে, এই বইটার রচনাগুলো তুমি পড়ে যাবা, স্পেশালি যেগুলো হাইলাইট মানে বেশিরভাগ আসে, খেয়াল করবা ওইগুলোই পড়ে যাবা। তাইলে দেখবে একটা না একটা কমন চলে আসছে। আর মূলত হচ্ছে ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, এগুলো হচ্ছে খুবই মুখস্থর বিষয় না। তুমি বুঝে পড়বা, ভালো করে রিডিং দিবা, বুঝে পড়বা এবং লিখার অভ্যস্ত করবা, ঠিক আছে। অভ্যস্ততা তৈরি করতে পারলে তোমার অবশ্যই তুমি রিটেন পার্টে খুবই ভালো করতে পারবা। আর তোমার যে এমসিকিউর ক্ষেত্রে আমি বলি, আমরা কিন্তু জানি যে তোমাদের যে কারিকুলাম পরিবর্তন হয়েছে, মানে 2020 সালে যেরকম ছিল পরীক্ষা, এখন কিন্তু এরকম পরীক্ষা নাই। কারণ হচ্ছে তোমাদের যে বই, গ্রামার অনেক চেঞ্জ হয়েছে, মোটামুটি ভালো চেঞ্জ হয়েছে। আর এখানে যে তোমাদের পরিচ্ছেদ দেওয়া আছে, পরিচ্ছেদের শেষে এমসিকিউ দেওয়া আছে, এগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে বইটার মধ্যে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর গত বছর মানে আমি তো প্রশ্ন সমাধান সহকারে আমাদের মোটামুটি একটা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল আর কি, গত বছর বা এর আগের বছর 23-24 ব্যাচের। তো তুমি কি করবা দেখাই, তুমি যখন গ্রামারের ব্যাকরণের যে এমসিকিউগুলো আছে, অন্য পরিচ্ছেদ শেষে যে এমসিকিউগুলো আছে, এইগুলো একবারে এমনভাবে মুখস্থ করবা, তোমার মনে থাকুক আর না থাকুক যেন একবারে চোখ বন্ধ করে মনে থাকে, মানে একবারে মুখস্থ করে ফেলবা। আর কত 5 থেকে 7 বছরের কোশ্চেনগুলো মুখস্থ করবা, ঠিক আছে। মানে এমসিকিউ প্রশ্ন, যে ভাই এত বছরের নাই, মানে নাই কিন্তু সব তো আর চেঞ্জ করে নাই, কিছু কিছু চেঞ্জ করছে, যেটি চেঞ্জ করছে সেটি তুমি অ্যাভয়েড করবা, ঠিক আছে। কিন্তু যেগুলো ছিল ওইগুলো অবশ্যই পড়তে হবে। আর তোমার এই পরিচ্ছেদ শেষে এমসিগুলো পড়লে দেখা যাচ্ছে কত, মানে গত বছর প্রায় 50% কমন আসছে বোর্ড পরীক্ষায়, প্রত্যেক বোর্ডেই বলা যায়। এখন ধরো কমপক্ষে না হলে তোমার 40% যদি কমন আসে, বা ধরো কথার কথা 30%ই কমন আসলো, 30% কমন আসলো তো অনেক কিছু তোমার জন্য, আমি মনে করি। আর বোর্ড পরীক্ষায় 30% হবো কমন পাবো মানে কি, তুমি কমপক্ষে কত পাবা, এটা তুমি কমপক্ষে 60% নিতে পারবা। দেখা যাচ্ছে কি অনেকগুলো তুমি দেখবা যে পড়ার মধ্যে আসছে, তখন তুমি 60% নিলে তোমার মার্ক এমনি বেড়ে যাবে মোটামুটি বলা যায়, ঠিক আছে। এই আর কি। তো মেন কথা হচ্ছে, ব্যাকরণের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রথমে মেন বইটা পড়বা, তারপর হচ্ছে 5 থেকে 7 বছরের কোশ্চেন পড়বা, তারপর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিচ্ছেদ শেষে যে এমসিগুলো আছে, সেইগুলো একবারে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, মানে একবারে বন্ধ, মানে চোখ বন্ধ করে একবার টোটালি মুখস্থ, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে এমসিকিউতে ভালো করতে পারো, রিটেনে ভালো করতে পারো, প্রথম পত্র ভালো করতে পারো, তাইলে তোমার বাংলাতে এ প্লাস নিশ্চিত, ঠিক আছে। আর যাদের লেখা স্লো, সেক্ষেত্রে আমি বলবো কি, প্রয়োজনে ছোট করে দিবা, কিন্তু সবগুলা মানে শেষ করে আসবা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি এখন, আমরা এবার দেখি ইংরেজি প্রথম। ইংরেজি প্রথমের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা, যে আমাদের 2 দিনের পরিবর্তে কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু একদিন বন্ধ। একদিন বন্ধ কিন্তু আহামরি যে বেশি এরকম কিছু না। ধরো তুমি যেদিন পরীক্ষা দিয়ে আসলা, আসার পর রাস্তায় আসতে আসতে তোমার 1-1.5 ঘন্টা, অনেক সময় যারা লং ডিস্টেন্স, মানে আমাদের সচরাচর 2 ঘন্টার মতো লাগতো প্রায় বলা যায়, উপজেলা পর্যায়ে পরীক্ষা ছিল তো, এই আর কি। তো তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে, মানে একটু মানে ঘুম দিলে আর কি বলা যায়। তারপর 5টা 6টার দিকে উঠলে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেল, মোটামুটি ওই দিনটা চলে গেল আর কি। হাতে একদিন পাবা, একদিন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই অনেক কিছু ফলো করতে হবে। যে এই বিষয়টা যেহেতু একদিন বন্ধ, আমি কি করব, এই পড়াটা আমি বাংলা শুরু হওয়ার আগেই আমি শেষ করে দেব, মানে বাংলা শুরু হওয়ার আগেই এটা মানে প্রস্তুতি নিয়ে রাখবো যে আমি কিভাবে শেষ করব। আর এখানে হচ্ছে তোমার যে অনেকগুলো কিন্তু তোমার একবারে তোমরা জানি না কিভাবে লিখো, ফ্রি হ্যান্ড রাইটিং বোঝো আশা করি, মানে যেটা তোমার কি মানে একবারে নিজে থেকে বানায় লেখা যায়। অনেক বলবো যে ভাই আমি ইংলিশ তো বানায় লিখতে পারি না। ভাই এখানে মেন কথা হচ্ছে, মানে মানে থরোলি যে ইংলিশ ব্যাপারটা বাংলাদেশে এখনও এটা কার্যক্রম ভালোভাবে চালু হয় না। আর ছেলেমেয়েরা যে গ্রামাটিক্যালস খুব ভুল করবে না, এটাও অস্বাভাবিক কিছু না। তোমার ভুল ধরলে এক পৃষ্ঠে অনেক কিছু ভুল ধরা যায়, ঠিক আছে। তো স্যাররাও এভাবে খাতা দেখেন না, দেখলে আর মানে 90+ পাস করতো না আর কি বলা যায়। সেক্ষেত্রে আমি তোমাকে পরামর্শ দেব, তোমাদের যে দেখা যাচ্ছে কি সামারি আছে, তারপর তার পাই চার্ট আছে, তারপর হচ্ছে তোমাদের কি স্টোরি আছে বা ইনফর্মাল লেটার বা যেগুলো আছে আর কি, মানে রিটেন পার্ট থেকে শুরু করে সবগুলো। তোমরা জানো যে সিন প্যাসেজগুলো যেটা আছে, এটা থেকেই মূলত কিন্তু তোমাদের ইয়াটা আসে, মানে প্যাসেজগুলো আসে, এমসিগুলো এটা দেওয়া থাকে। বা যে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনগুলো যেগুলো আছে, এই ডাব্লিউএস কোশ্চেনগুলো কিন্তু তোমার লেখার জন্য অবশ্যই তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কী করতে হবে, যে প্রশ্নটা কী দিয়ে শেষ হয়েছে, কী দিয়ে শুরু হয়েছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মানে কোন চিহ্ন দিয়ে, মানে কোন সেন্টেন্স ছিল, এটা এক্সক্লেমেটরি ছিল নাকি দেখা যাচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, বা কীরকম কি সেন্টেন্স ছিল,
বা কি দিয়ে, হাউ দিয়ে শুরু হয়েছে নাকি হোয়াট দিয়ে শুরু হয়েছে নাকি কী দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এরকম, বা ডো ডাজ দিয়ে। তো ওইটা অনুযায়ী তোমাকে জানতে হবে টেন্স অনুযায়ী যে আমি কীভাবে উত্তরটা লিখবো। তুমি যদি শুরুটা দারুণভাবে লিখতে পারো তাহলে দেখবা যে উত্তরটা প্যাসেজে দেওয়া আছে, ঠিক আছে, মানে শুরুটা যদি তুমি গোছাই লিখতে পারো উত্তরটা প্যাসেজে খুঁজে পেয়ে যাবা, তাহলে তুমি কিন্তু এখানে 10-এ 10 পেতেছো, আর এমসিকিউ তো পারতেছি মোটামুটি বলা যায়। আচ্ছা, তো এরপরে তো সামারি যেটা আছে, সামারি তো মোটামুটি পারবাই, বা তোমাদের ওই একটা গ্যাপ আসে, গ্যাপটার সবগুলো উত্তরই ইয়াতে দেওয়া থাকে বলা যায়, কি বলে, প্যাসেজে দেওয়া থাকে। তো মোটামুটি সবগুলো ঠিক আছে। তো এখন আমরা পাই চার্টও তোমাকে বললাম, পাই চার্টও খুবই, মানে একটা পারলেই পাই চার্ট সব পারা যায়, ঠিক আছে, মোটামুটি বলা যায়। আর তোমাদের যে ইয়া আছে, কি যে বলে, হ্যাঁ, স্টোরি সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি ইংরেজি প্রথম পত্রে মানে যে ইয়াটা আছে, রিয়ারেন্সও আছে, রিয়ারেন্সটা তোমার দেখা যাচ্ছে কি বিগত বোর্ড বা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত ঘটনা দিয়ে আসে। এই ক্ষেত্রে আমার সময় একটা বই ছিল, নাম ছিল ইংলিশ নজরুল আর কি, বা শিওর কমন কম্পোজিশন ছিল। মানে ওই বইগুলোতে আমি খুবই কম, মানে বেশি কমন পাইছি আর কি বলা যায়, মোটামুটি বলা যায় সবই কমন ছিল বলা যায় ওই মুহূর্তে। তো আমি বলবো যে তোমরা মানে রিয়ারেন্স পড়ার সময় প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি যদি ইংলিশ কিছু বুঝতে পারো, মানে কিছু ধারণা থাকে, মানে কি বলবো আর, প্রথমে যদি মানে জন্ম বা নাম টাম থাকে তাহলে এটি প্রথম হবে, বা ওয়ান্স থাকলে এরকম থাকলে মানে এটি প্রথম হবে। তো যারা মানে কিছু বুঝো তারা সম্পূর্ণভাবে কি করতে পারবা, মানে আয়ত্ত করতে পারবা প্রশ্নটা, তখন তুমি রিয়ারেন্সটা খুব ইজিলি দিতে পারবা, বা ম্যাচিংও তোমরা সহজেই সব কিছু করতে পারবা আর কি। আর স্টোরির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, স্টোরিটা হচ্ছে আনকমন, যেটা এখন সকল কোচিং, মানে কোচিংয়ে যারা পড়ায় মোটামুটি দেখা যাচ্ছে, আমি দেখা যাচ্ছে কি এইচএসসি 22 বেস, মানে এইচএসসি 22 বেস, 2022 মানে ইয়া কি 22 বেস আর কি। আচ্ছা, তো 22 বেসের ক্ষেত্রে হলে আমি যখন পরীক্ষা দিয়েছি তখনের পরীক্ষার সিস্টেম এখনের পরীক্ষার সিস্টেম কিন্তু সেম না। স্পেশালি অনেক কোচিংয়ে যারা আছে তারাও কিন্তু মোটামুটি জানে না যে কীভাবে কোশ্চেনটা আসবে। এরা মোটামুটি স্টোরি অনেক বিশাল একটা সংখ্যক ইয়া দেয়, যদিও তারা অ্যানালাইসিস করে, সব কোচিংয়ের কথা বলি নাই। তো আমি বলবো যে স্টোরি জিনিসটা হচ্ছে তোমার সম্পূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিং, আর স্টোরি মানে হচ্ছে গল্প তৈরি করা। সেক্ষেত্রে তুমি তোমার মতো করে ইংলিশে একটা গল্প মানে প্রতিস্থাপন করবা। ধরো একটা 2-3টা লাইন দেওয়া থাকলো আর কি, ঠিক আছে, মানে একটা উদাহরণ যদি দাও যে ধরো তুমি, মানে ধরো এই মুখ দেশে এরকম একটা লোক ছিল, ওনার ছিল 3টা সন্তান, ঠিক আছে। তো এই 3টা সন্তান ভালো হতে পারে, খারাপ হতে হতে পারে, বা এরা এক হতে পারে বা ভিন্ন হতে পারে, বা একজন আরেকজনের শত্রু হতে পারে। মানে এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর, তুমি একটা হিস্ট্রি দিয়ে আসবা, এবং যে হিস্ট্রিটা লিখে আসবা ওই অনুযায়ী নামটা দিয়ে আইসো। ভিতরে তুমি ভালো লিখে আসলা বা হিস্ট্রি মানে টাইটেল দিলা তুমি মানে খারাপ, সেটা কিন্তু মানে ভালো হবে না আর কি, বুঝছো, মানে নাম্বার পাবা না। সেক্ষেত্রে যেহেতু 3-4 লাইন উল্লেখ থাকে, তাহলে তুমি এটা পড়ে বুঝতে পারবা যে জিনিসটা আসলে কী চাচ্ছে। আর সবার নাম যে এক হতে হবে এরকম না, স্টোরি ভেদে নাম ভিন্ন হয়ে থাকে। তো তুমি একটা দিলা, তোমার বন্ধু একটা দিলে, জন্য আহামরি কোনো টেনশন, কোনো কারণ নাই। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, এটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে এটার একটা প্রসেস আছে। প্রসেসের জন্য অবশ্যই তোমাকে প্রথম কী করতে হবে, যে টাইটেল যেটা আছে টাইটেলটা দিবা, তারপর তুমি স্টোরিটা লিখবা, লিখে একবারে শেষে শেষে একটু গ্যাপ দিয়ে, মানে বুঝোই তো, মানে যখন আমরা প্যারাই সিস্টেমে লিখি আর কি, তখন গ্যাপ দিয়ে লেখার সময় তোমার কী করতে হবে, যে আমি লিখবো যে মোরাল লিখে দিব। আমরা পড়ি না যে যখন ভাব সম্প্রসারণ পড়ি, যে প্রথম লিখি আমরা কি মূল ভাব লিখি, একটা শব্দ লিখি না, মূল ভাব। আচ্ছা, পরে মানে মূল ভাব একটা প্যারা লেখার পর আমরা নিচে আবার এক সাইড একটা লিখি না, সম্প্রসারিত ভাব। তারপরে আমরা একেবারে নিচে যখন বর্ণনা দিই সেখন আমরা লিখি মন্তব্য। মানে যখন তুমি এই সিকোয়েন্সগুলো ফলো করে শেষ করে আসতে পারবা, সেক্ষেত্রে তোমার অবশ্যই ভালো মার্কস পাবা। তো ইংলিশের ক্ষেত্রেও তুমি প্রথমে টাইটেল দিবা, পরে স্টোরি লিখবা, পরে তুমি মানে মন্তব্য, মানে যেটা মোরাল অফ দ্য স্টোরি আর কি, তো ওইটা দিয়ে আসলো আর কি। হ্যাঁ, তাইলে তুমি মোটামুটি ভালো করতে পারবা। আর ইনফর্মাল লেটারের যে জিনিসটা আছে, অনেক কিছু তোমার সেম কোয়ালিটিস, মানে যারা একটু খারাপ স্টুডেন্ট আসো, মানে আমি খারাপ বলতে স্টুডেন্ট খারাপ বলি নাই, মানে যাই হোক, খারাপভাবে নিবা না। সেটা হচ্ছে ভাইয়া বলতে চাচ্ছিলাম যে যারা মানে পাশ করার লক্ষ্য আর কি বলা যায়, বা পাশ মোটামুটি একটা রেজাল্ট করার লক্ষ্য, সেক্ষেত্রে আমি বলবো তোমার মুখস্থ বিদ্যা ইংলিশে যদি দুর্বল হয়, বা তুমি যদি আয়ত্ত কম করতে পারো, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, একটা স্টোরি, মানে একটা কি বলে, স্টোরি তো বানায় লিখতে হবে সম্পূর্ণ বলা যায়। তো সবাই কি করবা, বানায় লিখে স্টোরিগুলো পড়বা, আর যে ইনফর্মাল লেটারটা আছে একটা দিয়ে অনেকগুলো লেখা যায়, বা তোমার কি আছে ওই প্যারাগ্রাফ অনেকগুলো লেখা যায় এরকম আর কি। এগুলো হচ্ছে তোমার যারা কম মার্ক পাবে তাদের জন্য আর কি, মানে কম মার্ক ইচ্ছে যাদের। তবে যারা মানে একেবারে 10 আউট অফ 10 এরকম আর কি বলা যায়, বা 50, মানে
15 আউট অফ 15। তো এই ক্ষেত্রে তুমি কী করতে পারো, তোমরা কিন্তু একবার পুরোপুরি আলাদা আলাদা শিখবা, ঠিক আছে? কারণ আবার বললো না যে ভাই আমি আপনার পরামর্শ নিই না, আমি পড়া যায় না, এই জন্য আমি একটা বইটা সব দিতে গেছিলাম, ভালো রেজাল্ট করতে পারিনি। ভালো স্টুডেন্টের গুণ মানে আলাদাভাবে থাকবে, এবং যারা পাস করতে চায় তাদেরও তো একটা মানে সাহায্য করা দরকার। এই ক্ষেত্রে আমি বলবো ওই প্রসেস, ঠিক আছে? আর তোমাদের কি বলে মোটামুটি ইংলিশ প্রথম পত্রের যে ধারণাটা আছে, এটা ধারণা পেয়ে গেছে আশা করি। তো আমরা এবার দেখো ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যাই। দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু বন্ধ একদিন। তো এইটাও যদি বন্ধ একদিন, ওইটাও বন্ধ একদিন, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি রুটিনটা এভাবে সাজাবা যে তোমার মানে পরীক্ষা শুরুর 3 দিন আগে, মানে 7 তারিখের আগ পর্যন্ত 3 দিন বা 2 দিন তুমি কী করবা, ইংরেজি দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পড়বা, যেহেতু একদিন করে বন্ধ, বেশি সময় পাবা না, বুঝছো? এই আর কি। আচ্ছা, তারপর তুমি ইংরেজি দ্বিতীয়র ক্ষেত্রে তুমি কী করবা, দ্বিতীয় কিন্তু নাম্বার পাওয়া অনেক মানে বলা যায় কি সহজ বলা যায়। সেক্ষেত্রে তোমাদের যেই গ্রামার সাইটগুলো আছে, গ্রামার সাইটগুলো বিগত বোর্ডের প্রশ্নগুলো পড়বা। বিগত বোর্ড পড়লে দেখা যাচ্ছে মোটামুটি কমপক্ষে মানে গ্রামারের যেটা আর কি 50-60-এর মতো থাকে আর কি গ্রামার। তো এই ক্ষেত্রে আচ্ছা, প্রথম তোমার মানে কমপক্ষে 10 থেকে 15 মানে কি 2টা বা 3টা জিনিস হবো মানে বিগত 5 থেকে 7 বছরের মধ্যে তোমার মানে সরাসরি কমন আসবে। আর সরাসরি কমন পাইলে মন ভালো হয়ে যায়, বুঝছো? তাহলে ভালোভাবে লেখা যায় আর কি। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, সে গ্রামারের অংশটা শেষ করার পর আমাদের যে সিবি আছে, সিবি কিন্তু 2টা সিবি পড়লে মানে পুরোপুরি সব পারা যায়, সব সিবি পারা যায়। অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন কিন্তু একই ধরনের আছে, যেমন সেট আপ দা মানে কি স্কুল হোস্টেল, ক্যান্টিন, তারপর হচ্ছে তোমার কি রিডিং রুম, আবার যে কম্পিউটার ক্লাব, বিভিন্ন জিনিস হতে পারে, অনেক কিছু হতে পারে সেট আপটা। তো এই একটা অ্যাপ্লিকেশন পড়লে তুমি যদি ওই বাকিগুলা যদি মানে শুধু নাম চেঞ্জ করে বসাতো, তাহলে তো আহামরি কোনো মানে সমস্যা হচ্ছে না। এখানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবার জন্যই এই জিনিসটা খুব জরুরি আর কি, বুঝছো? আচ্ছা, পরবর্তীতে যদি আমি তোমাদেরকে আরেকটা জিনিস কথা বলি, সিবি তো বললাম, আর প্যারাগ্রাফও তোমরা এভাবে লিখবা। আর কম্পোজিশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কম্পোজিশন রচনা মানে রচনার সিস্টেম আর কি। আমি তোমাদেরকে বলি যখন যে কোনো জিনিস লিখতে যাবা, ধরো তুমি কী করবা, সৃজনশীল লিখতে যাবা, সৃজনশীল লিখতে গেলে আমরা অবশ্যই এটি পরে আলোচনা করলাম হলে, তাই আমরা রুটিনের সামনে আলোচনা করে দিতেছি আর কি। কতে তুমি 1 প্যারাতে লিখবা, ঠিক আছে? হচ্ছে 1 প্যারা। খতে তুমি লিখবা কত, 2টা প্যারা দিবা, একটা হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবন দিবা কত, এই 5 থেকে 6 লাইন দিবা। তাইলে এখানে তুমি কত 3-3 পেজ হচ্ছ, মানে সঠিক হলে আর কি তোমার। আর যারা লিখে অবশ্যই সঠিক লিখে আর কি বলা যায়, যদি মানে ভালো স্টুডেন্ট হয় আর কি। আচ্ছা, তো তারপর এই জিনিসটি কিন্তু তোমার একবারে জানা খুবই জরুরি। এই গতে তোমার কি করতে হবে, গতে 3টা বেরাইতে হবে, একটা হচ্ছে জ্ঞানমূলক, তারপর হচ্ছে ধরো 3 থেকে 4 লাইন হচ্ছে অনুধাবন, আর এরপর হচ্ছে তুমি কি করবা, তুলনা করবা বা ব্যাখ্যা করবা আর কি। এখানে তুমি দিলা এনো দিলা 4 লাইন, এনো দিলা 5 লাইন, 1 লাইন, তো হচ্ছে তো 5 লাইন হচ্ছে। আর এখানে তুমি কত দিলা, মোটামুটি 15 লাইন দিলা, তাইলে তোমার মোটামুটি 1.5 পেজ হচ্ছে আর কি। 1.5 পেজ হলে যথেষ্ট 3 মার্কের জন্য, হ্যাঁ এই আর কি। আর 4 মার্কের জন্য তুমি 2 পেজ দিবা, যদি সম্ভব হয় আর কি, তোমার সময় তুমি যদি মেনটেন করতে পারো, ভালো মার্কের জন্য 2 পেজ দিবা। আর ঘটা দিবা হচ্ছে 1.5 পেজ, মানে বাংলা যেগুলো লেখা আর কি আমি বলতেছি ওইটা। আর অঙ্কর ক্ষেত্রে তো মানে বা যে গাণিতিক সমস্যার ক্ষেত্রে কিন্তু যতটুকু হয় এতটুকুই দিবা, আবার 1.5 পেজ 2 পেজ বাড়াই থেকে সমস্যা করিও না। আচ্ছা, পরবর্তীতে তোমাদেরকে যদি আমি আরেকটা জিনিস মানে বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলা আলোচনা করে ফেলছিলাম, তাও বলে দিই। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য বা সারাংশ লেখার সময় সারাংশ, প্রথমে এই সারাংশটা লিখে নিবা, সারা অংশ লিখে এভাবে তুমি মানে ডট ডট দিয়ে সেটা তোমার মানে করবা আর কি, শুরু করবা, মানে নিচে মার্ক করে নিবা, তাইলে তোমার মানে স্যারদের চোখে পড়ে ভালো দেখায় এবং নাম্বারও মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করে আর কি ওনারা। আর এই ক্ষেত্রে তোমাদেরকে যদি আমি আরেকটা জিনিস বলে দিই, ইংরেজির ক্ষেত্রেও সেম কোয়ালিটি তো বললাম আমি সব কিছু। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি অবশ্যই বিগত যে বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো ফলো করি আর কি। আর অনেকেই কী করে যে গত বছর আমার বোর্ডে মানে একই প্রশ্ন আসছে, এটা আসবে না, আমি পড়বো না, বুঝছো, এরকম বলে আর কি। তো সবচেয়ে মজার ঘটনা কি জানো, গত বছর মানে আমি রাজশাহীর একটা প্রশ্ন দেখছিলাম আর কি ইংলিশে। তো আমি তো 23 সালে থেকেই মোটামুটি মানে প্রশ্ন সমাধান দিয়েছিলাম, তো গত বছর 24 সাল ছিল। তো এই ক্ষেত্রে 23 আর 24 যে বেচ ছিল আর কি, গত বেচের কথা বলতেছি, মানে রাজশাহী বোর্ডে তখনও ন্যাশনাল ফ্ল্যাগ আসছিল, আর এবারও তোমার একবারে ন্যাশনাল ফ্ল্যাগই আসছে, বুঝছো। তো অনেকে তো এটা মানে স্কিপ করতে করতে একবার বাদ দেয়, এটা পরেই নেই, মানে পুরো এর হোল অফ লাইফ মানে যেটা ইয়াজ তোমার ক্লাস 10 এসে এটা পরে নেয়, টাচই করে নেয়, কিন্তু দেখা যাচ্ছে কি ব্যাক করছে। এমন হয় কিন্তু ঢাকা বোর্ডও এরকম হয়, বুঝছো। তোমাদের এইচএসসি পরীক্ষার সময় মানে আমাদের সময় তোমার প্রাইজ নাকি না খাদ্য বেজাল একটা ইয়া ছিল আর কি, প্যারাগ্রাফ ছিল।
তো এই প্যারাগ্রাফটা তোমার শুধুমাত্র করোনা 2020 সালে পরীক্ষা হয় নাই আর কি, তখন বাদ তা বিগত 5 বছর একটা না মানে ঢাকা বোর্ডে আসছিল। তো অবশ্যই কোনো কিছু মানে যে আসলে যে গ্যাপ দিতে হবে এমন না, কমপক্ষে একটু হলে পড়ে যাইও আর কি, হ্যাঁ ধারণা থাকবে। আচ্ছা, তো এবার তোমাকে আমি যদি গণিতের বিষয় বলি, এখানে 2 দিন বন্ধ আছে। গণিত যে একটা বিষয় অনেকের জন্য অনেক সহজ, অনেকের জন্য অনেক কঠিন, ঠিক আছে। তো যাই হোক, তো গণিতের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, শোনো। গণিতে জিপিএ পাস পাওয়া মোটামুটি একটা, যারা ভালো অঙ্ক পারে তাদের জন্য সহজ, আর যারা অনেকের জন্য এটা পাস করো অনেক কঠিন এরকম হয়ে যায়, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার মানে মেধা অনুযায়ী তুমি পড়াশোনা করবা। এখানে তোমার কয়েকটা ধাপ অনুযায়ী বিভাগ ভিত্তিকভাবে প্রশ্নগুলো থাকে। তো উপরে কিন্তু বিশেষ দ্রষ্টব্যতে লিখে দেয় যে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন তোমরা দিবা। তো এই ক্ষেত্রে তুমি অবশ্যই ওই নিয়মটাই ফলো করতে হবে। আর ফলো করার ক্ষেত্রে তো যারা মানে সবার প্রিয় কিন্তু একটা অধ্যায় আছে 17 নাই কততে, পরিসংখ্যান, ঠিক আছে। এই পরিসংখ্যান অধ্যায়টা সবার, কারণ এটা তো কি এমসিকিউ কমপক্ষে 2 থেকে 3টা আসে, আর তোমার এখানে প্রায় 2টা সিকিউ থাকে, 2টা সিকিউর মধ্যে একটা দেওয়া যায় আর কি ইজিলি। তো মোটামুটি 12-13 মার্কের মতো কমন আসে, এটা সবার প্রিয়, এটা সবাই শুরু করে আর কি। তো যদিও অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতি গড় বা মিলতে অনেক কষ্ট হয়, তো আমি তোমাদেরকে বলবো তোমরা এমনভাবে পড়িও যেন 3টা অংশতেই তোমরা আনসার করতে পারো যারা পাস করার লক্ষ্যে। সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার 17 পড়তে পারো, বা তুমি কত পড়তে পারো, এই সেট ফাংশন থেকে আসলে 2টা মিলে আসতে পারে। তারপর তুমি ধরো বীজগণিতের রাশি থেকে অবশ্যই আসবে, এটা প্রশ্ন আসেই সবসময়। আর সূচক লগারিদম এটা আবার একটু তোমার আছে, মানে এক সময় আসে এক সময় আসে না আর কি। তারপর ধারা পড়তে পারো। আর তোমরা অনেকে দেখা যাচ্ছে কি পিছনের স্টুডেন্ট যারা সারা ত্রিকোণমিতি পারো না বা এরকম আর কি, তো দূরত্ব উচ্চতাটা অনেক ভালো একটা চ্যাপ্টার আসতে পারে প্রশ্ন। তারপর হচ্ছে তোমার আর ব্যবহারিক জ্যামিতি যেটা আছে এটাতে আসবে। আর 8.5 মানে 8.5 যে অংশটা আছে আর কি, 8.5 সেটার থেকে অবশ্যই পড়বা। আর এখানে তোমাদের স্পেশালি অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত আর পরিবৃত্ত নাকি যেন এরকম একটা আছে, 3টা অংশ আছে, 3টা থেকে অনেক বোর্ডেই একটা না একটা আসে, ঠিক আছে। তো এই 3টা জিনিস চিত্র আঁকতে পারলে সম্পাদ্য খুব সহজ। আর মনে রাখবা সম্পাদ্যের মেইন হচ্ছে কি চিত্র, সম্পাদ্যের মেইন হচ্ছে চিত্র, আর উপপাদ্যের মেইন হচ্ছে তোমার কি প্রমাণ। তো তুমি যদি সম্পাদ্যের ক্ষেত্রে যদি ছোটোখাটো একটা মোটামুটি প্রমাণ হালকা দিলে দেও না দিলে নাই মোটামুটি বলা যায় আর কি। আর উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণ মাস্ট বি দিতে হবে, এবং চিত্রটা মোটামুটি একটা হলি হলো আর কি। ধরো চিত্রটা খুব একটা না আহামরি কোনো সমস্যা না উপপাদ্যের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো তোমার বেসিক নলেজ রাখতে হবে। আর স্পেশালি তোমাকে ধারণা রাখতে হবে যে পূরক কোণ কী, সম্পূরক কোণ কী, সূক্ষ্ম কোণ কী, স্থূল কোণ কী, সমকোণ কী, সরল কোণ কী, প্রবৃদ্ধি কোণ কী। মানে এই জিনিসগুলো যদি তুমি ধারণা রাখতে পারো না, তোমার জন্য অনেক মানে উপকার হবে আর কি বলা যায়। আর তারপর হচ্ছে তোমার মানে এই অধ্যায়গুলো তো আছেই, তো পাশাপাশি 11তম যে অধ্যায় অনুপাত সমানুপাত নাকি এরকম একটা অধ্যায় আছে, এটাও ভালো। আরেকটা জিনিস তোমরা তো বলবা যে ভাই আপনি যা বলতেছেন কিছু জিনিস বলতেছেন, আমি যদি তোমাকে ত্রিকোণমিতি বলি, ত্রিকোণমিতিতে অবশ্যই প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে। কিন্তু যারা পাশ করবা তারা তো আমার মনে হয় না যে সবাই সম্পূর্ণ ত্রিকোণমিতিটা পারবা, ঠিক আছে। মোটামুটি ত্রিকোণমিতিটা একটু জটিল। তো যারা না পারবা শুধু শুধু মানে এই জিনিসটা লাগে মানে যে আমি পাশ করার লাগে আমার লক্ষ্য, এটা পড়ার দরকার নাই মনে করি। কই না যে ভাই মানে কিসের জন্য পড়ার দরকার নাই, তুমি এটা যদি একটু ঘুরাই দেয় তাহলে তুমি এটা মানে করতে পারবা না, সলভ করতে পারবা না। এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যদি একেবারে যে শখ হয় সেক্ষেত্রে তোমার পরিমিতি মেবি 16 নম্বর চ্যাপ্টারে ওইটা পড়তে পারো আর কি, একটু বলা যায়। ওইটা তোমার শেষে ক্ষেত্রফলের যে ইয়াগুলো আছে বা আয়ত্তর বা ইয়ার পুকুরের যে ইয়ারগুলো আছে। আর 10 নম্বর দূরত্ব যে মই বা দেয়ালের যে অঙ্কগুলো আছে, চৌবাচ্চা, এইগুলো আসতে পারে আর কি, হ্যাঁ। মানে এগুলো খুব কমন জিনিস তুমি যদি খেয়াল করো। আচ্ছা, তারপর আমরা আরেকটু যদি আলোচনা করি, দেখো আমরা কিন্তু মোটামুটি সবগুলো মানে একটু সময় যাচ্ছে, মানে এটা হচ্ছে একেবারে ভোট পরীক্ষা পর্যন্ত মানে তোমরা সব কিছু বুঝতে পারবে আর কি। প্রয়োজন মনে হলে যে 2-3টা কথা পরামর্শ শুনবা তাহলে শুনতে পারো, কারণ এখানে একেবারে মানে সৎভাবে যেভাবে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেটাই বলে দেওয়া হচ্ছে আর কি তোমাদেরকে, ঠিক আছে। তো আমি এখানে যদি একটা জিনিস তোমাদেরকে বোঝাই যে ধরো আমরা তো গণিত শেষ করলাম, গণিতের পরে তোমার কি গণিত শেষ করলাম, গণিতের পর হচ্ছে ইসলাম ধর্ম একদিন বন্ধ। তো অনেকেই কী করে ধরো আমি বলি স্পেশালি অনেক মেধাবী স্টুডেন্ট আছে, মেধাবী বলতে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা ইংলিশ, গণিত এগুলোতে খুবই ভালো। কিন্তু তারা কি করে, তারা এই যে মানে কয়েকটা সাবজেক্ট আছে ইসলাম, নৈতিক শিক্ষা, বাউবি বা বাংলা, এই বিষয়গুলোকে খুবই অ্যাভয়েড করে বা অবহেলা করে চলে আর কি। যার কারণে তাদের ফলাফলও মানে কাঙ্ক্ষিত হয় না আর কি, এগুলোতে অ্যাপ্লাস ছুটে যায়। সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যেহেতু একদিন বন্ধ আছে, ইসলাম নৈতিক বিশ্ব শিক্ষাটা কিন্তু খুবই সহজ বলা যায়। বা এখানে যারা তোমরা অন্য ধর্মের যদি কেউ থাকো আবার কিছু মনে করো না, তোমার ধর্মটা যদি এখানে এটার মধ্যে লেখা নাই, আমি ওইটা বলতেছি না, আমি ইসলাম ধর্মটা বলতেছি আর কি। তো এই ক্ষেত্রে তুমি কী করতে পারো,
এমসিকিউ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিই যে 30টা এমসিকিউ থেকে 30টা এমসিকিউ ইসলাম ধর্ম বইয়ের যে টপিক আছে মানে মেইন বই, এটা থেকে একবারে সরাসরি কমন পাবা, একেবারে সরাসরি কমন পাবা। আর এরা আরও নিশ্চিত হওয়ার জন্য তুমি 5 থেকে 7 বছর এমসিকিউ প্রশ্ন পড়তে পারো, তাহলে এটার থেকে এটাই 30-30 পাওয়া খুবই সহজ আমি মনে করি। ঠিক আছে, অন্যান্য বিষয় তো সহজ, বাংলা তো সহজই, বা গণিতে যেহেতু ম্যাথমেটিক্যালি অনেক কিছু থাকে, এটা সহজ বলা মানে বললে ঠিক হবে না, তো জন্য আমি বলবো আর কি ইসলাম ধর্মটা 30-30 পাওয়া খুবই সহজ। আচ্ছা, তোর পরবর্তীতে তোমাকে আমি বলি এখানে 70 মার্ক থাকে তোমার সিকিউর ক্ষেত্রে। আর মেধাবীরা এখানেই সমস্যায় পড়ে যে তারা 30-30 পায় না, বা তাদের পড়াশোনা এটা করে নাই দেখে তাদের নতুন নতুন ছবি লাগে প্রশ্নের মধ্যে। ঠিক আছে, অনেক যারা আছে আর কি এটা মানে অ্যাভয়েড করে চলে, যারা সবার কথা বলছি না, যারা অ্যাভয়েড করে চলে। আচ্ছা, 70-এর সিকিউর মধ্যে তোমাকে এমনভাবে লিখতে হবে, খুব মানে হার্ডভাবে লিখতে হবে আর কি, বলা যায় কড়াভাবে লিখবা, যার কারণে যেন তুমি ধরো 60+ পাইতে পারো আর কি। এটা আহামরি কোনো 90+ সবাই পায় বলা যায়, এই বিষয়ে 90+ পাওয়া খুব সহজ, যারা পড়াশোনা করছে আর কি ইসলাম ধর্ম বইটা খুবই সহজ। আর এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, অনেকে আরবি নিয়ে ভয় পাও, আরবি আহামরি কোনো কিছু না, শুধুমাত্র একটা সিকিউতে যদি আরবিতে আসে আর কি, মানে যে 11টা সৃজনশীল থাকে না, এর মধ্যে একটা সিকিউতে তোমার আরবি থাকতে পারে, মানে আরবি থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু ইসলাম উন্নতি শিক্ষা নামের সাথে সামঞ্জস্য, এই আর কি। আচ্ছা, তো এটা এভাবে পড়লে তোমার 90+ আসবে। আচ্ছা, এরপরে যদি আমরা আইসিটির ক্ষেত্রে যাই, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 22 তারিখ তোমার ইসলাম পরীক্ষা আর 23 তারিখ হচ্ছে তোমার আইসিটি পরীক্ষা। আইসিটিতে A+ পাওয়া কিন্তু একেবারে সহজ, তুমি আইসিটিতে A+ পাওয়া যে কথা, ম্যাথে A+ পাও, গ্রেডের ক্ষেত্রে কিন্তু একই কথা, এটা A+ পাইলো জিপিএ পাস, এটা A+ পাইলো জিপিএ পাস, সেক্ষেত্রে এটার কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার মার্ক এবং গ্রেড বাড়ানোর জন্য আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তুমি কী করবা, আইসিটিটা আগেই শেষ করে নিবা এমসিকিউ, আর স্পেশালি আমাদের এক্সাম বেচে তো আইসিটি অলরেডি শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর আমাদের এক্সাম বেচে যারা আসো আমি মনে করি না যে যদি কেউ সৎভাবে লেগে থাকে আর কি আমাদের সাথে, তার কোনো বিষয়ে মানে মানে কি বলবো, মানে ঘাটতি থাকতে পারে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছি এই আর কি, আর মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ডভাবে আমরা পরীক্ষা হলে নিচ্ছি যেন কমন পড়ে আর কি। আচ্ছা, যাই হোক, এবার আমরা আরেকটা জিনিস দেখাই যে এই কৃষি শিক্ষা অনেকে এটা হায়ার ম্যাথের পাশাপাশি সায়েন্সেরও নেয়। তো কৃষি শিক্ষার ক্ষেত্রে তোমাদের ব্যবহারিক আছে, তারপর সিকিউ আছে, তোমাদের আছে এমসিকিউ আছে, সেই ক্ষেত্রে একই কথা, মেইন বই হচ্ছে ফোকাস, মেইন বই ফোকাস দিবা, বিগত বোর্ডের 5 থেকে 7 বছর প্রশ্ন করবা, ব্যবহারিক শেষ। হ্যাঁ, আর বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা, তো এই বিষয়টার দেখো, যারা কৃষি শিক্ষা নিছে এরা কিন্তু একটা বিপদ আছে, এরা কিন্তু পরপর 3টা বিষয় তোমার একেবারে কি কমন হয়ে যাচ্ছে, বুঝছো? মানে এখানে এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষা শুরুর আগে শেষ করে দিতে হবে তাকে, মানে খুবই কনফিডেন্স নিয়ে রাখতে হবে, কারণ এখানে কৃষি শিক্ষা হচ্ছে তোমার কোনো গ্যাপ নাই, আইসিটিতে কোনো গ্যাপ নাই, সেক্ষেত্রে তোমাকে এই 3টা পরীক্ষার প্রস্তুতি আগে নিয়ে রাখবা, পাশাপাশি কৃষি তো দিবাই, তারপর তোমার এখানে যারা ইতিহাস আছে আর কি, যারা মানবিক, তো ইতিহাসের ক্ষেত্রে 2 দিন বন্ধ আছে, এটা খুব ভালো বলা যায়, আর ইতিহাসে মোটামুটি ভালো লেখা বলা যায়, তো এই ক্ষেত্রে বাংলার মতো অনেক লেখা। তো তোমরা এমসিকিউর জন্য মেইন বই, বিগত বোর্ডের কখ, আর হচ্ছে সিকিউর জন্য মোটামুটি মেইন বইটা ভালো ধারণা রাখবা, আর বিগত বোর্ড কিছু দেখবা হালকা, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, পরিণত নাগরিকতার ক্ষেত্রে একদিন বন্ধ, সেমই একই কথা, এমসিকিউটা মেইন বই, বিগত 5 থেকে 7 বছর প্রশ্ন, এই আর কি সব মিলে। ভূগোলের ক্ষেত্রে বন্ধ নাই, এই ভূগোলটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল রাখবা, বন্ধ যেদিন নাই সেটা অবশ্যই খেয়াল রাখবা। আচ্ছা, তো বিজ্ঞান, দেখো বিজ্ঞানের ক্ষেত্রে 3 দিন মনে হয় বন্ধ সম্ভবত, হ্যাঁ 3 দিন বন্ধ। আচ্ছা, বিজ্ঞান বিষয়টা কিন্তু একটু মোটামুটি জটিল, ভালো জটিল, তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা 3 দিনে তুমি এটা যথেষ্ট, মানে রিভাইজ দেওয়ার জন্য আর কি। অবশ্যই আমি তোমাদেরকে বলে দিই, বোর্ড পরীক্ষা যাওয়ার আগে যে জিনিসটা সবার আগে দরকার, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই কী করতে হবে, মেইন বইয়ে অনেক দখল থাকতে হবে, মানে মেইন বইয়ে তুমি যদি ভালো পারদর্শী হও তাহলে অবশ্যই তুমি ভালো ফলাফল করবা ইনশাল্লাহ, এটা কোনো মিস নাই। ঠিক আছে, আর আমরা কিন্তু একটা জানি যে আমার কাছে যদি ইনপুট হিসাবে যদি তুমি মানে অনেক কিছু থাকে, এখন যদি তুমি যদি মেন যে তোমার কাজ পরীক্ষা হলে যদি তুমি ভালোভাবে মানে ইনপুট ভালোভাবে না দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার আউটপুট ভালোভাবে হবে না, ভালো হবে না। তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই আল্লাহর সহায়তা, যাই হোক সৃষ্টিকর্তার সহায়তা তোমাদের, তো কী করতে হবে, মানে পরীক্ষাগুলো দিয়া মানে এমনভাবে দিবা যেন কোনো আফসোস না করতে হয়, মানে এই শব্দটা যেন না আসে আর কি। ঠিক আছে, তো পরীক্ষাটা সুন্দরভাবে দিবা, আর ভয়ের কোনো কারণই নেই, এখানে আহামরি কোনো সমস্যা হবে না, আর প্রথম দিন আগে আগে যাইবা পরীক্ষা হলে। আচ্ছা, এক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রেও সেম কোয়ালিটি, তো অর্থনীতি বিষয়টা মোটামুটি ভালোই জটিল, তো এই 2টা পরীক্ষা একসাথে যেহেতু একদিন বন্ধ আছে, খেয়াল রাখবা, ভালোভাবে পড়াশোনা করবা এই জিনিসটা। আর এখানে আমি যে আরেকটা জিনিস দেখাই,
এসে কমার্সের ক্ষেত্রে সবগুলো তো এক্সপ্লেন করলাম, ওই কমার্সের ক্ষেত্রে তোমরা ওই বিজ্ঞান তো সেমই, ব্যবসা উদ্যোগ এটি হচ্ছে তোমাদের সুবিধা মতো পড়াশোনা করা, যেহেতু বায়ো সায়েন্সের স্টুডেন্ট বা মানবিক সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা জানে, বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা, এই জন্য এগুলো বলে দিলাম আর কি। আর যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্সের ক্ষেত্রে তোমাদের গ্রুপের বিষয়গুলোর ক্ষেত্রে বলি, দেখো যে তোমাদের এই যে দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয়, মানে তোমাদের অনেক মেধাবী জিপে 5 ছুটে যায় একমাত্র এই বিষয়ে, মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। এই ক্ষেত্রে তোমার কি এদের যে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় আছে, মানে মুক্তিযোদ্ধা রিলেটেড যে ইনফরমেশনগুলা, বা তৃতীয় অধ্যায় যে ভৌগোলিক যে ইনফরমেশনগুলা, বা সর্বদিক দিয়ে যে অধ্যায়গুলা, স্কুলগুলা কী করে মানে সর্বদিক দিয়ে অধ্যায়গুলা তারা শেষই করতে পারে না ভালো করে, বা করলেও অনেক দৌড়য়া, বা অর্থনীতি নিয়ে অনেকটা চ্যাপ্টার আছে আর কি বলা যায়, ব্যাংক হিসাব নিকাশ নিয়ে, এগুলো মোটামুটি ভালো জটিল। তো এই বিষয়টা তোমাদের অবশ্যই ভালো করতে পারবা। আর এই বিষয়ে এমসিকিউ কমন পাওয়ার জন্য মেন বই প্লাস হচ্ছে তোমার কি যে বিগত প্রশ্ন, এটা কমন লাগলে তুমি 30টা থেকে 30টা হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি যে 30টা বলতেছেন, আপনি কত পাইছেন? হ্যাঁ, কথাটা হচ্ছে ভাইয়া শোনো, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমিও বাউবি বা বাংলা ইংলিশে বা ইসলামে এগুলোতে মোটামুটি 29, 28 এরকম পাইছি আর কি। ঠিক আছে, এই দুইটা স্কোরই বেশিরভাগ আমার ছিল বলা যায় এমসিকিউর ক্ষেত্রে আর কি। তো এই আর কি মোটামুটি। তো তোমাদেরকে আমি পরামর্শ দিই, মানে আমার ধারণা থেকে আমি তোমাদের পরামর্শ দিই, বা আমি প্রশ্ন সমাধান করি বলেই আমি বলতে পারি যে মোটামুটি এখান থেকে প্রশ্নগুলো হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলবো যে মেন বইটা পড়বা আর বিগত সালের প্রশ্নগুলো দেখবা, আর কখর জন্য বিগত বোর্ড সব বিষয়ে মেন মানে ফোকাস থাকবে। আর পাশাপাশি জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের চিত্র অবশ্যই দিতে হবে পরীক্ষার সময়, চিত্র শিখে রাখবা আর কি। অনেক মানে ইজিলি প্রশ্ন, যেমন হার্টের চিত্র আসতে পারে, মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন ধরনের চিত্র আসতে পারে আর কি, এগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবা। আর জীববিজ্ঞান ও মেইন বই পড়বা, আর হচ্ছে তোমার কি যে বিগত সালের প্রশ্ন এগুলো পড়বা। উচ্চতর গণিতের ক্ষেত্রে অনেক বিশাল একটা বন্ধ 4-3, ঠিক আছে, এটার ক্ষেত্রে অনেকে কিন্তু সম্ভাবনা অঙ্কটা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, সম্ভাবনা দ্বারাই পড়বা, বা ওই যেগুলো আছে আর কি, মোটামুটি একটা ভালোভাবে প্রিপারেশন নিবা। আচ্ছা, রসায়নের ক্ষেত্রে জৈব যৌগ 11 অধ্যায় সম্ভবত, এটা একটু হালকা জটিল, যারা বোঝে অনেক সহজ, তবে 11 মানে 12-এ যারা আছে আর কি, এই ক্ষেত্রে অনেক মোটামুটি ভালো জটিল, মানে এদের 5টা অধ্যায়, শুধুমাত্র 5টা অধ্যায়ের মধ্যে তোমার একটা জৈব যৌগ দ্বিতীয় পত্রের একটা আছে অধ্যায়। তো তুমি বুঝো ক্লাস 10-এ যে তুমি মানে কয়টা জানি না আমি সঠিক মনে নেই আমার, 11-12টার মধ্যে আমার সম্ভবত অধ্যায়, বা 13টা এরকম আর কি, 13-14 এরকম হতে পারে। আচ্ছা, তো এরকম অধ্যায়ের মধ্যে তোমার যদি হয় যে তুমি 10-এ পড়ে আসো 13-14টা অধ্যায়, এর মধ্যে শুধুমাত্র তোমার মানে কি একাদশ দ্বাদশ অধ্যায় আছে তোমার 5টা, 5টা না 5টা 6টা সম্ভবত, 5টা 6টা হচ্ছে করে টোটালি হচ্ছে তোমার 11টা সম্ভবত, 11টা নাকি 10টা জন এরকম আছে, যাই হোক মানে দুইটাতে একটা হবে। আচ্ছা, এই এই অধ্যায়গুলোর মধ্যে তোমার জৈব যৌগ একটা অধ্যায় আছে, এটা শেষ করতে মানে আমাদের মোটামুটি আমার নিজেরই প্রায় 1 বছর প্লাস লাগছে আর কি বলা যায়, মানে রসায়ন শেষ করতে বলা যায়। তো এই ক্ষেত্রে আমি চাইবো যে তোমরা এইভাবে পড়াশোনা করো। আর রসায়নের ক্ষেত্রে তোমরা সব কিছু খেয়াল রাখবা, মানে মেন বই ফোকাস দিবা, আর আকরিকের অধ্যায় থেকে অনেক এমসিকিউ আসে বা সিকিউ আসে আর কি, এটিও খেয়াল রাখবা আর কি। আচ্ছা, তো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যারা ম্যাথমেটিক্যাল ভালো পারো বা মানে ম্যাথ টার্মগুলো ভালো পারো, এদিকে হচ্ছে তোমার মেন ফোকাস হচ্ছে প্রথম হচ্ছে প্রতি অধ্যায়ের সবগুলো সূত্র মুখস্থ করে নেবা। সবগুলো সূত্র মুখস্থ করে নিলে মুখস্থ বা প্রয়োগ যারা পারো আর কি, এই মুখস্থ বা সূত্র প্রয়োগ করে নিলে পদার্থবিজ্ঞান সহজ হবে আর কি। আর কৃষি তো বললামই। আচ্ছা, আর বাকিগুলো তো বলছি। আচ্ছা, এবার তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই, মানে একটু অনেক লং টাইম হয়ে যাচ্ছে তো ভিডিওটা, তোমরা হয়তো বোরিং ফিল করতেছো অনেকে, তো আমি কিছু জিনিস অনেকগুলো কথা বলে দিচ্ছি আর কি। তো মানে 1 পেজে বলে ফেলছি। আমরা বোর্ড পরীক্ষার যে এক্সাম রুটিন আছে, ওইটা কয়দিন বন্ধ আছে এটা কিন্তু আমরা দেখাই দিলাম বা এক্সপ্লেন করে দিলাম। সৃজনশীলের সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তোমাকে বললামই তো, কতে হচ্ছে কি 1 পয়েন্টে লিখবা, মানে 1 প্যারায় লিখবা, খতে হচ্ছে 2 প্যারা, গতে হচ্ছে কত 3 প্যারা, আর গত হচ্ছে তোমার 4 প্যারা। অবশ্যই প্যারার ক্ষেত্রে তুমি কী করবা, 1 প্যারা লেখার পর এরপরে 1 লাইন গ্যাপ দেওয়া, একটু দূরে থেকে লিখবা, মানে এরপরে আর মানে দ্বিতীয় প্যারা লেখার পরে 1 লাইন গ্যাপ দেওয়া, তৃতীয় প্যারা লিখবা, তৃতীয় প্যারা লেখার পর 1 লাইন গ্যাপ দেওয়া, চতুর্থ প্যারা লিখবা। ঠিক আছে, এভাবে যদি শেষ করতে পারো, আর তোমরা পেজের সংখ্যা মানে যারা মানে আসো আর কি, অনেকে বুঝতে পারো না, কত যতটুকু দিবাই। আর খটা আমি মনে করি আর কি, স্পেশালি আমি আমার ব্যক্তিগত ধারণা 5 থেকে 7 লাইন দিবা ফুল মার্ক পাওয়ার জন্য, 5 থেকে 7 লাইন, ঠিক আছে, যথেষ্ট। আর গড় ক্ষেত্রে আমি তোমাকে বলে দিই, 1 পেজে তুমি কয় লাইন লিখবা, 16 লাইন লিখবা, 16 লাইন লিখলে আর বাকি ধরো 5-6 লাইন তুমি আরেক পেজের অর্ধেকটাই লিখবা আর কি। ঠিক আছে, তো মোটামুটি 1.5 পেজ লিখলে গতে ফুল মার্ক পাবা।
আর গর ক্ষেত্রে তুমি মোটামুটি 2 পেজ লেখার চেষ্টা করবো, বা 2 পেজ একটু কম লিখবা আর কি, ঠিক আছে, বা অনেক 2.5 পেজ লিখতে পারো যাদের লেখা পড়ো, ওই আর কি। আমি মোটামুটি 2 পেজের মানে সাজেস্ট করি। আচ্ছা, তো তারপর আমি তোমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করাই দিই, যে এমসিকিউ সর্বোচ্চ তো বললামই, যে তোমাকে সর্বোচ্চ প্রথমে হচ্ছে মেইন বই ফোকাস দিতে হবে, বিগত বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে, ঠিক আছে। পড়া গোছানোর কৌশল আমি তোমাকে তো বললাম, যে পরীক্ষার আগে কীভাবে কী করতে হবে, যেগুলো বন্ধ কম সেগুলো আগে শেষ করতে হবে, আর মেইন বই ফোকাস রেখে বিগত বোর্ড প্রশ্ন ফোকাস রেখে পড়তে হবে। আহামরি যে টেস্ট পেপারে যে পড়তেই হবে এরকম লাগবে না। তুমি যদি আগে যদি তোমার গ্যাপ থাকে তাহলে তুমি টেস্ট পেপার পরে কী করবা? আমার প্রশ্ন হচ্ছে এটা, তোমাকে অবশ্যই বিগত বোর্ড থেকে প্রশ্ন করবে, তোমার বোর্ড ধারণা থাকতে হবে, প্লাস হচ্ছে তোমার মানে মেইন বই ফোকাস রাখতে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই, যে বোর্ড পরীক্ষার ধারণা। বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাকে বলে দিই, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রথমে ধরো তোমাদেরকে এমসিকিউ দিল, এমসিকিউ দেওয়ার পর 30 মিনিট সময় দিল, তুমি ইয়ে করলা, মানে এরা কী করবে, তোমার আমার আগে দিয়ে দিবে, তো আমার ফিল আপ করবা, ইয়ে করবা। অনেকে কী করে প্রথম দিনে গিয়ে আসে মার্শাল্লাহ কী করে আসে, রোল বা রেজিস্ট্রেশন ভুল করে আসে, বা সেট কোড লেখছে কিনা এটা মনে নাই, বা খাতায় সাইন করছে কিনা এটা মনে নেই, মানে আমার আহামরি অনেক ঝামেলায় নিয়ে পড়ে আর কি। তো এই ঝামেলায় পড়লে কিন্তু পুরো পরীক্ষাটা একটা পরীক্ষা লেগে একেবারে পিছিয়ে করে দেয়, মানে সে পরীক্ষাগুলো পিছিয়ে যায় আর কি। তো আমি চাইবো যে এরকম না হোক, বা তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয় ভবিষ্যতে, তাইলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, বা আমার চ্যানেলের নিচে কমেন্ট করি, আমি যদি চোখে পড়ে আমি তোমার সুষ্ঠু সমাধান কীভাবে দেওয়া সম্ভব সেটা দিয়ে দেবো আর কি। তবে আমি মানে চাইতেছি যে ভাই দোয়া করি যেন এরকম ভুল কারো না হয়, ঠিক আছে, অনেক সমস্যা এসব। আচ্ছা, পরে দেখো সকল বিষয়ে জিপিএ পাসের কৌশল। সকল বিষয়ে জিপিএ পাসের জন্য মেইন বই পড়বা, বিগত বোর্ড পড়বা, আর নিজে প্র্যাকটিস করবা, সম্মত মানে পরীক্ষাটা দিবা, এবং টাইম ম্যানেজমেন্ট করে তোমার ইনপুট ভালো করে দিয়ে আসবা, ইনশাল্লাহ আউটপুট 5 আসবে আশা করি, আল্লাহ ভরসা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এরপরে দেখো সহজে পাস করার ক্ষেত্রে, ভাই সহজে পাস করার ক্ষেত্রে তোমার সবগুলো অধ্যায় পড়তে হবে না, সারা বই পড়তে হবে না, ঠিক আছে। যে ভাই আমি পাসই করতাম না, মানে আমার একেবারে প্রস্তুতি খুব খারাপ, এই 3-4 মাস আমি কীভাবে কী করবো, সেক্ষেত্রে যেইগুলায় প্রশ্ন আসবে, যে অধ্যায়গুলোয় মাসটা আসবে প্রশ্ন, সেইগুলোয় তুমি পড়াশোনা করো, যেন তুমি 10-এ 10ই পাও, ঠিক আছে। সেই ক্ষেত্রে অনেকে 7টা সিকিউ দিতে পারো না, তুমি যদি পাস করার লক্ষ্যে যাও, 7টা সিকিউ না দিতে পারো, তুমি তো 5টা দিয়ে আসতে পারো নাকি, 5টা দিয়ে আসলে তুমি পাস করবে ইনশাল্লাহ। আর এমসিকিউতে তুমি কমপক্ষে তোমার যেন টার্গেট থাকে কত, 22+, মানে 22+ 30-এর দিকে, তাইলে তুমি মোটামুটি কত পাইবা, 15 বেশি পাইবা, 15 বেশি পাইলে মোটামুটি একটা ভালো নাম্বার, খারাপ না, মানে পাস করার ক্ষেত্রে আর কি, ঠিক আছে, এই আর কি। আর A+-এর ক্ষেত্রে তো বললাম যে 1 নম্বর যেন না মিস হয়, বা গোল্ডেনের ক্ষেত্রে এই আর কি, সহজে পাস করার কৌশল তো বললাম। আচ্ছা, উদ্যমী আর পরামর্শ শোনো। আচ্ছা, আমরা এখানে সব বলে ফেলছি আর কি, আমাদের তো অনেকগুলো স্লাইড সিস্টেম তৈরি করে রাখছিলাম, তা উদ্যমী পরামর্শটা সম্ভবত আছে কি না দেখিনি। আচ্ছা, এই আছে, আমরা তো একটাই দেখাইতে গিয়ে তোমার মানে অনেকগুলাই বলে ফেলছি আর কি। উদ্যমীর পরামর্শ শোনো, আমি তোমাদেরকে বলি। অবশ্যই পরীক্ষার আগে তোমরা কী করবা, মানে পরীক্ষার 30 মিনিট আগে মানে কেন্দ্রে যাবা আর কি, মানে 30 মিনিট আগে, প্রথম দিন তো এর বেশি আগে যাবা, মানে 1 ঘন্টা আগে যাবা বলা যায়, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা বা এর আগেও যেতে পারো সিট প্ল্যানের ক্ষেত্রে, বা তোমার অন্য দিন তুমি 30 মিনিট আগে যাবা। অবশ্যই রাস্তা জ্যাম বা শহরে যারা আসো লক্ষ্য করে যাবা, বা বিপদ আপদের কথা চিন্তা করে যাবা। আর তোমার ফাইল প্রথম দিন পরীক্ষার আগে, যে তোমার রেজিস্ট্রেশন কার্ড, তারপর তোমার এডমিট কার্ড সহকারে যা মানে প্রয়োজনীয়, মানে চলতি কলম বোঝো তো নাকি, মানে যেটা বাংলা মানে বলা আর কি আমাদের আঞ্চলিক ভাষায়, চলতি কলম যেগুলো নতুন না একেবারে, যেটি মানে খুব ফাস্ট চলে আর কি, লেক্স অনেকগুলো এমনি ফাস্ট চলে, তো এই ক্ষেত্রে চলতি কলম 5-6টা রাখবা ফাইলের মধ্যে। তারপর তোমার ইরেজার লাগবা, তারপর হচ্ছে তোমার কী রাখবা, পেন্সিল রাখবা, বা এই প্রয়োজনীয় যে সরঞ্জাম আছে এগুলো রাখবা আর কি। তারপর তুমি এই পরীক্ষা দিবা। আর প্রশ্ন মিলানের ক্ষেত্রে বলি, আমার একটা অভ্যাস ছিল, আমি যেদিন পরীক্ষা দিয়ে ওই দিন এসে আমার প্রশ্ন মিলান লাগছে, ঠিক আছে, মানে আমার মানে মাথা নষ্ট হয়ে যেত আর কি বলা যায়, মানে কত পাবো এটা চিন্তা করে, তো আমি প্রশ্ন অবশ্যই মিলাইতাম। তো তোমরা অনেকে প্রশ্ন মিলান, আমি বলবো যে প্রশ্নটা মিলাইও না, মিলাইলে তোমাদের মানে মানসিকভাবে অনেক সমস্যা হতে পারে, এরপরে পরীক্ষা খারাপ হতে পারে। তো এই ক্ষেত্রে বলবো যে প্রশ্ন মিলাইও না, বাইরে তোমাদেরকে উত্তরগুলো বের করে দেবো আর কি ইনশাল্লাহ, আমি নিজেই তোমাদেরকে উত্তরগুলো বের করে দেবো, তোমরা পরে মিলাই নিও আর কি, এই আর কি। আর তোমাদের ক্ষেত্রে আরেকটা হচ্ছে পরামর্শ হচ্ছে, তোমাদের রেজি, মানে রেজি এগুলা, বা সিগনেচার বা সেট কোড খাতায় লেখা, বা এক্সট্রা পেজ লেখা, মানে এক্সট্রা পেজ নিলে যে তোমার ইয়াটা আছে, মানে বৃত্ত পড়াট, এইগুলো তোমরা অবশ্যই ভালো করে মানে খেয়াল করবা, বা আমাদের একটু ওএমআর দিব, ওটা তোমরা খেয়াল করবা আর কি, হ্যাঁ, এই আর কি। আর অবশ্যই কী করবা, টাইম ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা পরীক্ষা দিবা, কয় মিনিটে কোনটা শেষ করবা, বা আগে থেকে তোমরা এটা যেন প্রস্তুতি নিয়ে রাখো, ঠিক আছে। আর
সবসময় মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিজের কাছে কনফিডেন্স রাখবা সব মিলে, ঠিক আছে? এই আর কি, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, তো সবার কাছে মানে দুঃখ প্রকাশ করছি। তবে আমি চাচ্ছিলাম আর কি তোমাদেরকে যে একটা মোটামুটি একটা গাইডলাইনমূলক একটা ভিডিও করি, আর এটা হচ্ছে আমার মানে শখ থেকেই করা। তো আমি চাইবো যে আমাদের যে এই ইউটিউব চ্যানেলটা আছে মানে ভাইয়ের পক্ষ থেকে আর কি, তোমরা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবা আর কি, যে কেমন হয়েছে ভিডিওটা, বা দেখা যাচ্ছে যে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে গেলা, এই আর কি সব মিলাইয়া। আর আমি তোমাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো সবসময়। আর যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যায় আমাকে বলবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।